আসসালামু আলাইকুম। আমরা স্থির তড়িৎ রিভিশন শুরু করব। শুরুটাই করব তড়িৎ বল দিয়ে, এবং তড়িৎ বল আসে কুলম্বের সূত্র দিয়ে। তাহলে কুলম্বের সূত্র সবসময় বিন্দু চার্জের জন্য প্রযোজ্য হয়। সো এটা মাথায় রাখতে হবে। কুলম্বের সূত্র প্রযোজ্য হয় কার জন্য? বিন্দু চার্জের জন্য প্রযোজ্য। বিন্দু চার্জের জন্য। যদি বিন্দু চার্জ না হয়ে বিস্তৃত চার্জ হয় তাহলে তখন আমরা গাউসের সূত্র ইউজ করি। তো একেবারে এই চ্যাপ্টারের শেষের দিকে যে আমরা গাউসের সূত্র সংক্রান্ত আলোচনা করব, তাহলে প্রথমে মাথায় রাখি তড়িৎ বল কুলম্বের সূত্র। এই কুলম্বের সূত্র কিসের জন্য প্রযোজ্য হবে? বিন্দু চার্জের জন্য প্রযোজ্য হবে। তাহলে বিন্দু চার্জের জন্য যখন আমরা তড়িৎ বলটা দেখতে যাব, তাহলে ধরেন দুটো বিন্দু চার্জ আমরা নেই। এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুতে একটা চার্জ Q1 আছে, এই বিন্দুতে একটা চার্জ আছে Q2, এবং এই চার্জ দ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব, সেই মধ্যবর্তী দূরত্ব আমরা যদি এখানে বলি আর, এই দুটো চার্জের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আমাদের আর। তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী যে তড়িৎ বলটা এই দুটো চার্জের মধ্যে কাজ করবে, তড়িৎ বলটা আকর্ষণধর্মী হতে পারে, বিকর্ষণধর্মী হতে পারে। তাহলে এফ চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, এফ মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং তাহলে এই দুটো থেকে আমরা যে তড়িৎ বলটা পাই, এফ সমান 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে তড়িৎ বল সম্পর্কিত কার সূত্র? কুলম্বের সূত্র। সো আমরা কুলম্বের সূত্রটা পেয়ে যাচ্ছি এখানে। এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। এখন আমরা যখন এই সূত্রটাকে ব্যবহার করব বিভিন্ন ক্ষেত্রে, একটা জিনিস মাথায় রাখবো আমরা, এই সূত্রটা এটা হচ্ছে আমাদের বলের মান দিচ্ছে। তাহলে এই সূত্রে এফ এর যে সূত্র আছে, এফ এর সমীকরণে আমরা Q1 Q2 এর চিহ্ন ব্যবহার করব না। কেন Q1 Q2 এর চিহ্ন ব্যবহার করব না এখন আমি দেখাবো। তার আগে 1/4πε0 এইটার যে মানটা আছে, 1/4πε0, এটাই কষ্ট হচ্ছে 9 × 10⁹, এবং এটার একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। কীভাবে দেখেন, এদিকে এটা হচ্ছে এফ নিউটন, তারপর এখানে আর স্কোয়ার, তার মানে হচ্ছে নিউটনের সঙ্গে আর স্কোয়ার গুণ হচ্ছে মিটার স্কোয়ার, Q1 Q2 ডিভাইড হয়ে যাবে, তাহলে আমরা পাবো নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এখন আমি যে বললাম কথাটা, এফ এর যে সমীকরণ আছে, এই সমীকরণে আমরা কি করব না, আমরা কখনোই Q1 Q2 চিহ্ন ব্যবহার করব না। তো এইটার একটা এক্সাম্পল আমি দেখিয়ে রাখবো যে Q1 Q2 চিহ্ন কেন ব্যবহার করব না। এটা জেনে রাখাটা, বুঝে রাখাটা খুব জরুরি। ধরুন আমরা কোথাও তিনটা চার্জ নিয়ে একটু কাজ করব। কয়টা চার্জ? তিনটা চার্জ। তাহলে এখানে একটা লাইন আছে, এই রেখার উপরে আমরা তিনটা চার্জ নিই। প্রথম এই বিন্দুতে চার্জ হচ্ছে QA, এটাকে বলি 2 ন্যানো কুলম্ব, এবং এটা পজিটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ। এরপর আমরা সেকেন্ড আর একটা পয়েন্ট, এখানে QB 3 ন্যানো কুলম্ব, ওটা ওখানে নেগেটিভ চার্জ, এটা মাইনাস চার্জ। তাহলে আর একটা চার্জ আমরা নিব, প্রথমটা পজিটিভ চার্জ, এ বিন্দুতে, বি বিন্দুতে নেগেটিভ চার্জ, এবং ধরেন এখানে একটা সি বিন্দু আছে, সি বিন্দুতে আর একটা নেগেটিভ চার্জ। সি বিন্দুতে কি চার্জ? নেগেটিভ চার্জ। এখন QC এটা ধরেন এই 5 ন্যানো কুলম্ব। এখন QA QBর মধ্যবর্তী দূরত্ব 2 মিটার, QB QCর মধ্যবর্তী দূরত্ব 3 মিটার। এভাবে সব কিছু দেওয়া দিয়ে আপনাকে বলল বি চার্জের উপর তড়িৎ বল কত।
এই যে বিতে যে চার্জ আছে এই বি এর চার্জের উপরে তড়িৎ বল কত। এখন একটা জিনিস খেয়াল করেন, বল অনুভব করতেছে কিন্তু বি এর চার্জটা, কে বল অনুভব করতেছে? বি এর চার্জটা বল অনুভব করতেছে। কার জন্য? এ এর জন্য আর সি এর জন্য। সুতরাং আমরা যদি এই যে ডায়াগ্রামটাকে একটু ঠিক মতো গুছিয়ে আবার রিজেনারেট করি, এখানে আমরা ডায়াগ্রামটাকে রিজেনারেট করব। এখানে কিউএ, এটা হচ্ছে 2 ন্যানো কুলম্বের একটা চার্জ, এটা পজিটিভ চার্জ। তারপর এটা কিউবি, এটা 3 ন্যানো কুলম্বের একটা চার্জ, এটা নেগেটিভ চার্জ। কিউসি 5 ন্যানো কুলম্বের একটা চার্জ, নেগেটিভ চার্জ। এখন একটা জিনিস খেয়াল করেন, বি চার্জের উপরে তড়িৎ বল কে বল অনুভব করবে? বি চার্জ। কে অনুভব করছে? বি চার্জ। কার জন্য? এ এবং সি এর জন্য। তাহলে এ এর যে 2 ন্যানো কুলম্ব চার্জ, এর 2 ন্যানো কুলম্ব পজিটিভ চার্জ। তাহলে পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ সামনে দেখলো, সেই নেগেটিভ চার্জটাকে নিজের দিকে টানবে, পুল করবে। তাহলে এ এর পজিটিভ চার্জটা বি এর নেগেটিভ চার্জটাকে টানবে কোন দিকে? এর দিকে। তাহলে এই যে তড়িৎ বলটা এটা কে পাচ্ছে? বি পাচ্ছে। কার জন্য পাচ্ছে? এর জন্য। তাহলে আমরা এইভাবে লিখি এ বি এ। এর মানে কি? বি চার্জটা বল পাচ্ছে কার জন্য? এর জন্য। তাহলে এফ বি এ, এই এফ বি এ ইকুয়ালস টু 1/4πε0 9 × 10⁻9 Q1 Q2, একটা 2 ন্যানো কুলম্ব 2 × 10⁻9, আর একটা হচ্ছে কিউবি 3 ন্যানো কুলম্ব 3 × 10⁻9 ডিভাইডেড বাই আর স্কোয়ার, মধ্যবর্তী দূরত্ব 2 স্কোয়ার মানে 4। সো তাহলে এটা হচ্ছে 3 × 6 6 নং 54/4 ইন্টু এটা 10⁻9 10⁻9 কাটাকাটি চলে গেল 10⁻9 নিউটন। তাহলে আলটিমেটলি আমরা এটা পাচ্ছি 54কে 4 দ্বারা যদি ভাগ করি, 4 14 56, 4 13 52, 13.5। 54কে 4 দ্বারা ভাগ করেন 13.5 পেয়ে যাবেন। তাহলে 13.5 ইন্টু 10⁻9 নিউটন। এটা হচ্ছে আমাদের এফ বি এ। বি এর চার্জটা এর জন্য তড়িৎ বল পাচ্ছে। এইবার আসি, বি এর এই সেম চার্জটা সি এর জন্য যে বলটা পাবে। এবার সিতে কি চার্জ আছে দেখি তো। সি এর চার্জ হচ্ছে নেগেটিভ। তাহলে একটা নেগেটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জকে কি করবে? টানবে না ধাক্কা দিবে? আমি যদি একটা নেগেটিভ চার্জ হই, আমি আর একটা নেগেটিভ চার্জকে ধাক্কা দিব। তাহলে এখন বল কে অনুভব করছে? বি বিন্দুর চার্জটা। তাহলে বি বিন্দুর নেগেটিভ চার্জটা সি বিন্দুর নেগেটিভ চার্জের জন্য সে ধাক্কা খাবে। কোন দিকে ধাক্কা খাবে? সে ধাক্কা খাবে বিপরীত দিকে। এই যে, তাহলে এটা হচ্ছে এফ বি কিসের জন্য? সি এর জন্য। তাহলে এফ বি সি ইকুয়ালস টু 9 × 10⁻9 অ্যাজ ইউজুয়াল। এখানে তাহলে বি এর চার্জ 3 ন্যানো কুলম্ব, সি এর চার্জ 5 ন্যানো কুলম্ব। তাহলে 3 × 10⁻9 ইন্টু 5 × 10⁻9 ডিভাইডেড বাই এই দুটো চার্জের মধ্যবর্তী যে দূরত্ব, সেটা উপরে দেখেন 3 মিটার। মধ্যবর্তী দূরত্ব কত? 3 মিটার। তাহলে নিচে 3 স্কোয়ার। তাহলে আলটিমেটলি যেটা হবে আমাদের এখানে 3 × 5 = 15, 9 9 কাটাকাটি যায়, 15 × 10⁻9 নিউটন। এটা অ্যাকচুয়ালি বি এর চার্জটা সি এর চার্জের জন্য যে বল অনুভব করলো। খেয়াল করেন কোথাও কিন্তু চার্জের প্লাস মাইনাস বসায় নেই, কারণ প্লাস মাইনাস বসালেই আমাদের তড়িৎ বলগুলো ভিন্ন হয়ে যাবে। তাহলে এবার লব্ধি বলটা কত দেখেন তো। এফ বি সি, বি এর চার্জটা সি এর জন্য যে বল অনুভব করে সেটা বামে, বি এর চার্জটা এর জন্য যে বল অনুভব করে সেটাও বামে। তাহলে এই দুটোর যোগফলকে আমাদের লব্ধি বল না। সুতরাং আমাদের যে লব্ধি বলটা আমরা এখানে পাবো এফ বি, এফ বি ইকুয়ালস টু এফ বি এ প্লাস এফ বি সি। তাহলে এফ বি এ প্লাস এফ বি সি যদি যোগ করি 13.5 আর 15, 13 15 28.5 ইন্টু 10⁻9 নিউটন। এটা হচ্ছে তাহলে আমাদের ফাইনালি তড়িৎ বল কিসের জন্য? 3টা চার্জের জন্য, যে কোনো 2টো চার্জ তৃতীয় চার্জের উপরে যে বলটাও প্রদান করে। হয়ে গেল। সো তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমি আবার রিমাইন্ডার দিচ্ছি, যখন তড়িৎ বলের যে ইকুয়েশনটা আমরা ব্যবহার করব,
শুধুমাত্র যদি দুটো চার্জ হয় প্লাস মাইনাস ইউজ করলে সমস্যা নেই, এবং ওখান থেকে আপনারা 9-10ও পড়ে আসছেন যে যদি বলটা হয় নেগেটিভ তাহলে আমরা ওটাকে বলি কী ধর্মী বল, আকর্ষণ ধর্মী বল। বলটা যদি পজিটিভ হয় বিকর্ষণ ধর্মী বল বলি। কিন্তু এখন এসে এগুলো নিয়ে আমরা মাথা ঘামাবো না, আমরা যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে এই যে ইকুয়েশনটা আছে বলের ইকুয়েশন থেকে বলের মান পাবো, আর বলের দিক আমরা ভেক্টর পদ্ধতিতে চিত্র আকারে দেখে নিব যে সমধর্মী চার্জ পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে, বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। ওকে, আমাদের এইখানে যে জিনিসটা আসলে একটু বেশি জানা দরকার এমসিকিউ ইনফরমেশন হিসেবে সেটা হচ্ছে ভেদনযোগ্যতা কি বা ওখান থেকে পরবৈদ্যুতিক ধ্রুবকটা কি। তাহলে আমরা যে এফ এর সমীকরণটা যখন লিখলাম, এফ এর সমীকরণে দেখেন আমরা কি লিখেছি, এফ ইকুয়ালস টু 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এই অ্যাপসাইলন জিরোটাকে বলা হয় শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, 8.8554 × 10⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে একক। তাহলে এই অ্যাপসাইলন জিরো এটাকে কি বলবো, আমরা অ্যাপসাইলন জিরোটাকে আমরা বলবো শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। অ্যাপসাইলন জিরোটাকে বলা হবে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। এখন অ্যাকচুয়ালি আপেক্ষিক ভেদনযোগ্যতা বা পরবৈদ্যুতিক ধ্রুবকটা কি, আমরা যদি যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা অ্যাপসাইলনটাকে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা দিয়ে ভাগ করি তাহলে আমরা আপেক্ষিক ভেদনযোগ্যতা বা পরবৈদ্যুতিক ধ্রুবক পাবো। তাহলে আবার রিপিট করতেছি, যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতাকে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে, আপেক্ষিক ভেদনযোগ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক পাওয়া যাবে। অ্যাপসাইলন বা অ্যাপসাইলন জিরো সমান অ্যাপসাইলন আর সমান কে, অথবা অ্যাপসাইলন ইকুয়ালস টু কে অ্যাপসাইলন জিরো। ওকে, তাহলে এই যে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতার মান আমরা জেনে গেলাম। তারপর হচ্ছে অন্য যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা জানা যাবে যদি আমাদের কি জানা থাকে, পরাবৈদ্যুতিক ধ্রুবক কেটা আমাদের অ্যাকচুয়ালি জানা থাকে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে তড়িৎ বলের একটা সিনারিও দেখব, একটা ম্যাথ সলভ করব তড়িৎ বলের। তো যে ম্যাথটা আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন এখানে এ বিন্দুতে 2 কিলোগ্রাম ভরের একটা বস্তু আছে, বি আর সি দুটো আলাদা বিন্দু, একটা সমবাহু ত্রিভুজ যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার করে। প্রশ্নটা করা হয়েছে দ্বাদশ শ্রেণীর ছাত্রী লাবিবা বলল এ বিন্দুতে স্থাপিত পি বস্তুটি ঝুলবে, কিন্তু তার বান্ধবী লামিসা বলছে এটি সম্ভব নয়, পি বস্তুটা 2 কিলোগ্রাম ভরের বস্তুটা এটা ঝুলতে পারে না। তাহলে উদ্দীপকের উল্লিখিত দুইজনের মধ্যে কার উক্তিটি সঠিক গাণিতিকভাবে যাচাই করতে বলা হয়েছে। এই যে দুইজন যে উক্তি করলো, দুইজন উক্তির মধ্যে কার উক্তিটা সঠিক সেটা আমাদের গাণিতিকভাবে যাচাই করতে হবে। ওকে, চলেন আমরা একটু তাহলে যে ত্রিভুজটা আছে ত্রিভুজটা আবার একটু আঁকি। আমাদের যে ত্রিভুজটা এরকম, সো এখানে এই ত্রিভুজের নিচের দুই বিন্দুতে বি এবং সি বিন্দুতে দুটো চার্জ রাখা আছে, কিউবি এবং কিউসি। তাহলে বি বিন্দুর যে চার্জ কিউবি, এখানে কিউবি আছে, সি বিন্দুর চার্জ কিউসি আছে, দুটোর আধান কত 1.676 কুলম্ব। এখন এ বিন্দুতে চার্জটা কত সেটা বলা নাই, এক। 2 নাম্বার, এ বিন্দুতে চার্জের প্রকৃতিও বলা নাই, এই বিন্দুতে যে চার্জটা সেটা কি ধনাত্মক না ঋণাত্মক সেটা বলা নাই, শুধুমাত্র এই বিন্দুতে 2 কিলোগ্রাম ভরের একটা বস্তু বসানো আছে। এখন আমাদের এই 2 কিলোগ্রাম ভরের বস্তুর যে ভরের জন্য ওজনটুকু আছে mg, w ইকুয়ালস টু mg, এটা হচ্ছে 2 × 9.8 মানে 19.6 নিউটন বল কোন দিকে কাজ করে, সোজা নিচের দিকে। এখন তাহলে এই w সমান mgটাকে যদি আমরা ব্যালেন্স করতে পারি, নালিফাই করতে পারি ঊর্ধ্বমুখী বল দিয়ে, তাহলে আমাদের এই 2 কিলোগ্রাম ভরের বস্তুটা ঝুলবে। তাহলে বি বিন্দুতে যদি ধনাত্মক চার্জ থাকে, এখানে বিকর্ষণ করার জন্য এখানে একটা ধনাত্মক চার্জ লাগবে, ধরলাম এখানে একটা কিউ মানের ধনাত্মক চার্জ আছে, কোন মানের, কিউ মানের। তাহলে এখানে আর একটা বল আসবে, সো তাহলে এই বলটা হচ্ছে এফ বি, এই বলটা হচ্ছে এফ সি, লব্ধি বল হচ্ছে এফ। তাহলে এফ বি এবং এফ সি এর মধ্যবর্তী কোণটা কত সেটা আমরা একটু দেখে নিই। যেহেতু ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা কোণের মানই 60 ডিগ্রি করে, এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি,
এখানের কোণটাও 60 ডিগ্রি, তাহলে উপরে এই কোণটাও 60 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি করে? 60 ডিগ্রি করে। এখন তাহলে বি বিন্দুর যে চার্জটা আছে সেটা যে বল লাভ করবে, সি বিন্দুর যে চার্জটা আছে, সরি, বি বিন্দুর চার্জের জন্য যে বলটা পাবে এ বিন্দুতে, তাহলে এ বিন্দুতে আমাদের 2 কিলোগ্রাম ভরের বস্তু, এখানে যদি আমরা এই 2 কিলোগ্রাম ভরের বস্তু ওটা কিউ মানের চার্জ নিয়ে থাকে, তাহলে এফ বি মানে হচ্ছে বি বিন্দুর চার্জের জন্য ওই যে এ বিন্দুতে যে বল এফ বি এবং সি বিন্দুর চার্জের জন্য এ বিন্দুতে যে বল এফ সি, দুইটার মান পরস্পর সমান। কেন? কারণ দূরত্ব সমান, এই দুই জায়গায় বি আর সিতে চার্জের পরিমাণ সমান। সুতরাং এফ বি সমান এফ সি সমান 1/4πε0 কিউ বি ইন্টু কিউ ডিভাইডেড বাই, আমাদের এখানে দূরত্বটা 2 স্কোয়ার, তাহলে 9 × 10⁹ 1.676 কিউ ডিভাইডেড বাই 4। থ্রি 3.77 অন ইন্টু 10⁹ কিউ, এটা হচ্ছে এফ বি এবং এফ সি এর মান। তাহলে এখন আমাদের লব্ধি যে বল এফটা হবে এফ ইকুয়ালস টু √/, এফ বি স্কোয়ার প্লাস এফ সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এফ বি ইন্টু এফ সি ইন্টু cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান হাফ এবং এফ বি এফ সি সবগুলোর মান সমান, তাহলে সবগুলো এফ বি স্কোয়ার। দেখেন এখানে cos 60 ডিগ্রির মানটা হাফ, হাফ এবং 2 কাটাকাটি যায়, তাহলে আমি এভাবে লিখি 2 ইন্টু cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে আলটিমেটলি এখানে দেখেন 1 2 3 তিনটা এফ বি স্কোয়ার আছে, √3 এফ বি। তাহলে যদি √3 এফ বি হয় সেটা √3 ইন্টু 3.771 ইন্টু 10⁹ কিউ, এত নিউটন বল হচ্ছে লব্ধি বল। এখন এই লব্ধি বলটা যদি ওজনকে ব্যালেন্স করতে পারে তাহলেই কেবলমাত্র কি হবে, পি বিন্দুর বস্তুটা ঝুলে থাকবে বা ভেসে থাকবে। তাহলে আমরা এইখানে যে কাজটা করি, আমাদের তাহলে আলটিমেটলি এখানে যেটা দেখতে পাচ্ছি, লব্ধি যে বলটা আছে ডাব্লিউ সমান mg সমান f বা 19.6 ইকুয়ালস টু √3 ইন্টু 3.771 ইন্টু 10⁹ কিউ। দেখেন তো, √3 ইন্টু 3.771 ইন্টু 10⁹ কিউ, এত হচ্ছে বল। এই বলটা কার সমান হতে হবে? এই বলটা সমান হতে হবে আমাদের ওজনের সমান। তাহলে এখান থেকে আমরা কিউ এর একটা মান পাবো, কিউ ইকুয়ালস টু 19.6 ডিভাইডেড বাই 3.771 ডিভাইডেড বাই √3। তাহলে কিউ এর মান হবে অ্যাকচুয়ালি এখানে 3। কিউ এর মান হচ্ছে আমাদের, আবার একটু রিচেক করি ভ্যালুটা, 19.6 ডিভাইডেড বাই 3.771 5.197 ডিভাইডেড বাই √3, তো এটা 3 ইন্টু 10⁻⁹ কুলম্ব বা 3 ন্যানো কুলম্ব। তার মানে যদি কিউ এর মানটা 3 ন্যানো কুলম্ব হয় সেক্ষেত্রে আমাদের এই যে পি বস্তুটা ঝুলবে। সুতরাং বলতে পারি যদি পি বিন্দুতে 3 ন্যানো কুলম্ব মানের, অবশ্যই ধনাত্মক চার্জ থাকতে হবে, ধনাত্মক চার্জ রাখা হয়
তাহলে সেটি ঝুলবে। কিন্তু যদি 3 ন্যানোকুলম্বের থেকে কম মানের চার্জ রাখেন বা হচ্ছে বেশি মানের চার্জ রাখেন, সেক্ষেত্রে ডিপেন্ড করবে আর কি আপনি কি ধরনের চার্জ রাখতেছেন, ধনাত্মক চার্জ রাখতেছেন নাকি ঋণাত্মক চার্জ রাখতেছেন তার উপরে। শুধুমাত্র 3 ন্যানোকুলম্ব মানের ধনাত্মক চার্জ রাখলেই আপনার এখানে অ্যাকচুয়ালি ওই যে পি বস্তুটা সেটা ঝুলে থাকবে। সো আশা করি ম্যাথটা ইনশাল্লাহ বুঝে গেছেন। এখন আসেন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। সো তড়িৎ প্রাবল্য কাকে বলে? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করা হলে সেটি যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর কি বলা হয়? প্রাবল্য বলা হয়। তাহলে আমরা প্রথমে কোনো একটা চার্জ কোথাও যদি স্থাপন করি, লেটস সে এখানে একটা চার্জ স্থাপন করব, কিউ মানের একটা চার্জ এখানে স্থাপন করলাম। তাহলে এই চার্জের চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। তাহলে এখন এই চার্জ থেকে একটা দূরত্বে যদি একটা +1 কুলম্ব চার্জ স্থাপন করি, এই +1 কুলম্ব চার্জটা যে তড়িৎ বল অনুভব করবে তাকে বলা হয় কি? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য। তাহলে আমরা যদি এইখানে কিউ মানের চার্জ অনুভব স্থাপন করি, তাহলে যে বল অনুভব করবে সে F = 1/4πε0 Q/r², এখানে মধ্যবর্তী দূরত্বটা আর। তাহলে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে যে বল অনুভব করবে সেটাই প্রাবল্য। E = F/Q, মানে হচ্ছে 1/4πε0 Q/r²। এখন এইখানে আমি অ্যাকচুয়ালি আপনাদের সবসময় একটা জিনিস বলি যে কোন জিনিসটা, কোন চিহ্নটা কি নির্দেশ করে মাথায় রাখেন। E যখন F/Q লেখা হয়, এই সমীকরণে কিউ কি নির্দেশ করে? এই সমীকরণের যে কিউটা আছে এই কিউ নির্দেশ করে তড়িৎ ক্ষেত্রে স্থাপিত চার্জ। আর যদি আমরা এটা লিখি E = 1/4πε0 Q/r², তাহলে বড় কিউটা হচ্ছে যে চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, যে চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। এখন এই ই এর যে এককটা আছে, একক হচ্ছে নিউটন/কুলম্ব। এই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, সেই প্রাবল্যের সংজ্ঞা। এখন আমরা প্রাবল্যের দিকটা একটু দেখব, কারণ দিকটা খুব জরুরি। দেখেন সংজ্ঞা অনুযায়ী কি বলা হলো? তড়িৎ ক্ষেত্রে স্থাপিত একক ধনাত্মক চার্জ যে বল অনুভব করে। তাহলে এখন যদি তড়িৎ ক্ষেত্রটা তৈরি হয় একটা ধনাত্মক চার্জের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্র, তাহলে এখানে একটা ধনাত্মক চার্জ রেখেছেন। তাহলে এই ধনাত্মক চার্জ যে কোনো একক ধনাত্মক চার্জকে বিকর্ষণ করবে। এখানে একটা +1 কুলম্ব চার্জ রাখলেন, এইটাকে এই ধনাত্মক চার্জ কি করবে? বিকর্ষণ করবে। তাহলে ই এর দিক বাইরের দিকে। তাহলে ধনাত্মক চার্জের জন্য সৃষ্ট যে তড়িৎ ক্ষেত্র, সেখানে প্রাবল্যের দিক কোন দিকে? বহির্মুখে, বাইরের দিকে। কারণ দেখেন এই ধনাত্মক চার্জ যে কোনো ধনাত্মক চার্জকে বাইরের দিকে বিকর্ষণ করবে। তাহলে ধনাত্মক চার্জের জন্য যে তড়িৎ ক্ষেত্র তৈরি হয় সেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কোন দিকে? বহির্মুখী। আর যদি আমি একটা ঋণাত্মক চার্জ কোথাও রাখি, লেটস সে এখানে একটা আমি ঋণাত্মক চার্জ রাখলাম, এটা ঋণাত্মক চার্জ কিউ, এটা ধনাত্মক চার্জ কিউ। তাহলে এই ঋণাত্মক চার্জটা যে কোনো 1 কুলম্ব মানের ধনাত্মক চার্জকে +1 কুলম্বকে সে নিজের দিকে আকর্ষণ করবে। +1 কুলম্বকে নিজের দিকে কি করবে? টানবে। +1 কুলম্বকে সে নিজের দিকে টেনে নিয়ে আসবে।
তাহলে যদি তড়িৎ ক্ষেত্রটা ধনাত্মক চার্জের জন্য তৈরি হয়, সেটার জন্য তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে প্রাবল্য হচ্ছে বহির্মুখী বা বাইরের দিকে। আর যদি তড়িৎ ক্ষেত্রটা ঋণাত্মক চার্জের জন্য তৈরি হয়, সেক্ষেত্রে ওই তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে প্রাবল্য হচ্ছে ভিতরের দিকে। তাহলে লিখে রাখি আমরা, ধনাত্মক চার্জের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বহির্মুখী। আর যদি আমরা ঋণাত্মক চার্জ নেই, ঋণাত্মক চার্জের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য অন্তর্মুখী। তাহলে আমরা প্রাবল্যের যে ডাইরেকশন বা দিক সেটা পেয়ে গেলাম। এইবার আসবো শূন্য প্রাবল্য বা নিরপেক্ষ বিন্দু কাকে বলে। সো যদি আমার তড়িৎ ক্ষেত্রের ভিতরে এমন কোনো বিন্দু থাকে যেখানে একটা একক ধনাত্মক চার্জ বসানো হলে সেটা কোনো বল অনুভব করবে না, তাকে বলা হয় শূন্য প্রাবল্য বা নিরপেক্ষ বিন্দু। তাহলে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি এমন কোনো একটা বিন্দু পাওয়া যায় যেখানে আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা একটা বিন্দু পাবো যেখানে কোনো প্রাবল্য কাজ করতেছে না, আসলে এটার মানে কি? মানে হচ্ছে যদি দুটো চার্জ থাকে, ধরেন আমার দুটো চার্জ আছে, আমার এখানে চার্জ আছে দুটো, একটা হচ্ছে প্লাস Q1, আরটা ধরলাম এখানে প্লাস Q2। তাহলে এই দুটোর সংযোগ রেখার ভিতরে আমরা একটা বিন্দু যদি নেই, সে ফর এক্সাম্পল এখানে একটা বিন্দু নিলাম পি বিন্দু, এই পি বিন্দুতে একটা +1 কুলম্ব চার্জ রাখলাম। এই +1 কুলম্ব চার্জকে এই Q1 এর ধনাত্মক চার্জ বাইরের দিকে বল দিবে, তাহলে বহির্মুখী। খেয়াল করেন, একটু আগেই বলছি ধনাত্মক চার্জের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বহির্মুখী। এটা হচ্ছে E1, Q2 এর জন্য এটা হচ্ছে E2। তাহলে যদি E1 এবং E2 সমান হয়ে যায় তাহলে P বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। সুতরাং দুইটা যদি চার্জ থাকে সমধর্মী, যে +Q1 +Q2, এরা দুইজনের ভিতরে যদি আমরা একটা বিন্দু রাখি যে বিন্দুতে দুইজনের জন্য প্রাবল্য সমান, তাহলে আমরা পি বিন্দুতে প্রাবল্য শূন্য পাবো। এখন যদি গল্পটা এরকম হয় যে আমরা আসলে দুটো ঋণাত্মক চার্জ নিলাম, এটা -Q1, এটা হচ্ছে -Q2, -Q1 আর -Q2। আমি ভিতরে কোথাও একটা বিন্দু নিব, এখানে ভিতরে কোথাও একটা বিন্দু নিলাম, আবারও পি বিন্দু। এই পি বিন্দুটায় +1 কুলম্ব চার্জ রাখি, ঋণাত্মক চার্জের জন্য প্রাবল্য হচ্ছে অন্তর্মুখী। তাহলে Q1 চার্জ এটা +1 কুলম্বকে নিজের দিকে টানবে, এটা E1। Q2 চার্জ 1 কুলম্বকে নিজের দিকে টানবে, এটা E2। তাহলে E1 সমান যদি E2 হয় তাহলে পি বিন্দুতে আমরা প্রাবল্যটা কী পাবো? শূন্য পাবো। এই হচ্ছে শূন্য প্রাবল্য বা নিরপেক্ষ বিন্দুর কনসেপ্ট। এখন সমধর্মী এবং যদি সমমানের চার্জ হয়, মানে Q1 Q2 সমান যদি হয়, সেক্ষেত্রে আমরা কোথায় শূন্য প্রাবল্য পাব? সমধর্মী সমমানের চার্জ হলে সংযোগ রেখার মধ্যবিন্দুতে
প্রাবল্য শূন্য হয়। তাহলে যদি আমার Q1 Q2 এর মান সমান হয়ে যায় সেক্ষেত্রে শূন্য প্রাবল্য পাওয়া যাবে এই দুইটার সংযোগ রেখার ঠিক মাঝখানে মধ্যবিন্দুতে। ওকে, এইবার আমরা একটা ম্যাথ করব শূন্য প্রাবল্যের। রাজশাহী বোর্ড 2023 সালে ম্যাথটা এসেছিল। এখানে বলেছে চিত্রে দুটি ফাঁপা গোলকের পৃষ্ঠে চার্জ প্রদান করা হয়েছে। ফাঁপা দুটো গোলক আছে, এদের পৃষ্ঠে চার্জ প্রদান করা হয়েছে। একটার পৃষ্ঠে দেওয়া হয়েছে Q1 -2.25 নিউটন ন্যানোকুলম্ব আর Q2 হচ্ছে -6 ন্যানোকুলম্ব। R1 R2 গোলক দুইটার ব্যাসার্ধ দেওয়া আছে, একটার 15 সেন্টিমিটার আর একটার হচ্ছে 25 সেন্টিমিটার। আর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কত মিটার? 2 মিটার। এখন গোলকের সংযোজক সরলরেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান নির্ণয় করো। তাহলে আমাদের নিরপেক্ষ বিন্দুর অবস্থানটা নির্ণয় করতে বলা হয়েছে গোলকের সংযোগ রেখা বরাবর। এখন আবারও আমি বলবো যে এখানে যখন আমরা এই যে কুলম্বের সূত্র ব্যবহার করে প্রাবল্য নির্ণয় করি তখন আমরা সবসময় চার্জগুলোকে বিন্দু চার্জ হিসেবে বিবেচনা করি। তাহলে এইখানে আমাদের Q1 এটা একটা বিন্দু চার্জ, এটা হচ্ছে Q1 -2.25 ন্যানোকুলম্ব। আর ঠিক 2 মিটার দূরে আমাদের Q2 আছে। Q2 আছে কত দূরে? 2 মিটার দূরে। এখানে Q2 = -6 ন্যানোকুলম্ব। মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে? আরটা দেওয়া আছে 2 মিটার। তাহলে আমরা ধরে নিচ্ছি মাঝখানের কোন একটা বিন্দু P বিন্দু, এখানে ধরেন এটা একটা বিন্দু P বিন্দু। এই P বিন্দুর দূরত্ব Q1 থেকে যদি হয় x, তাহলে বাকি দূরত্বটা কত হবে? 2 - x, কারণ টোটাল দূরত্বটা হচ্ছে 2 মিটার। এই যে Q1 Q2 চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 2 মিটার। তাহলে আমাদের অ্যাকচুয়ালি যদি Q1 থেকে P বিন্দুর দূরত্ব x হয়, Q2 থেকে P বিন্দুর দূরত্ব কত হবে? 2 - x হবে। এখন দেখেন আমি এইবার P বিন্দুতে যে প্রাবল্য দুইটা পাবো, একটা হচ্ছে P বিন্দুর একটা প্রাবল্য Q1 চার্জের জন্য P বিন্দুতে স্থাপিত একক ধনাত্মক চার্জ +1 কুলম্ব, সে যে তড়িৎ বল অনুভব করবে সেটা অনুভব করবে বাম দিকে। ঋণাত্মক চার্জ একক ধনাত্মক চার্জকে নিজের দিকে টেনে আনে, বা ঋণাত্মক চার্জের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য অন্তর্মুখী, ভিতরের দিকে। তাহলে এটা হচ্ছে E1। একইভাবে -6 ন্যানোকুলম্ব চার্জ, এটা এই P বিন্দুর +1 কুলম্ব চার্জকে টানবে তার দিকে, এটা হবে E2। তাহলে E1 এবং E2 সাংখ্যিক মানে যদি সমান করে ফেলি আমরা, E1 = E2, প্রাবল্য শূন্য মানে E1 = E2, সাংখ্যিক মানে সমান। বা 1/4πε0 Q1 / x² = 1/4πε0 Q2 / r - x মানে 2 - x²। তাহলে এখান থেকে আমরা 1/4πε0 দুই পাশ থেকে নালিফাই করে দিতে পারি। Q1 এর ভ্যালুটা দেওয়া আছে -2.25। তাহলে আমরা এখানে 2.25ই বসাবো। কি বলছি? বলের যে ইকুয়েশন সেখানে আমরা প্লাস মাইনাস না দিলেও চলবে, কারণ এখান থেকে আমরা শুধু মান পাবো 2.25 ন্যানোকুলম্ব। তাহলে 10⁻⁹ / x² = Q2 6 ন্যানোকুলম্ব, 6 × 10⁻⁹ / 2 - x²। এখন 10⁻⁹টা তো দুই পাশ থেকে কাটা চলে যাচ্ছে, তাহলে আমরা অ্যাকচুয়ালি যেটা করতে পারি সেটা হচ্ছে 2.25 / x² = 6 / 2 - x²। আমরা ডিরেক্টলি দুই পাশকে অ্যাকচুয়ালি স্কোয়ার রুট যদি করে দেই, 2.25কে √ওভার যদি করি, আমরা √2.25 করলাম, 1.5/x 1.5/x = √6/2 - x। দেখেন এখানে কেন প্লাস মাইনাস দরকার নেই, কারণ এটা হচ্ছে দূরত্ব সবসময় একটা ধনাত্মক সংখ্যা হয়। তাহলে √6x = 3 - 1.5x, বা √6x + 1.5x = 3। সুতরাং x = কত হয় সেটা দেখি। √6
প্লাস 1.5 3 ডিভাইডেড বাই এটা করলে 0.76 মিটার, এক্স ইকুয়ালস টু 0.76 মিটার। তাহলে আমরা এটা বলতে পারি গোলকের সংযোজক রেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থানটা অ্যাকচুয়ালি Q1 যে চার্জ আছে সেই Q1 চার্জ থেকে কত দূরত্বে, x দূরত্বে, মানে 0.76 মিটার দূরত্বে আমরা নিরপেক্ষ বিন্দুটা পেয়ে যাব। ওকে, হয়ে গেল নিরপেক্ষ বিন্দু। আমরা কিভাবে পাবো সেই ম্যাথ আমরা করে ফেললাম। এইবার আমরা যেহেতু প্রাবল্য পড়ছিলাম, এখানে আমাদের যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে তড়িৎ বলরেখা। এখান থেকে এমসিকিউ ইনফরমেশন বা এমসিকিউ তথ্যাবলী বেশি আসে। সো তড়িৎ বলরেখাটা কি? তড়িৎ বলরেখাটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে স্থাপিত একটা মুক্ত একক ধনাত্মক আধান যে পথে পরিভ্রমণ করে সেটাকে বলা হয় তড়িৎ বলরেখা। তাহলে এইখানে আমরা একটা জিনিস মাথায় রাখবো, ধনাত্মক চার্জ থেকে বলরেখাগুলো বের হয়। এখানে যদি ধনাত্মক চার্জ রাখি, ধনাত্মক চার্জ থেকে তড়িৎ বলরেখাগুলো বের হয়। সো এই যে দেখেন ধনাত্মক চার্জ থেকে বলরেখাগুলো চারপাশে বের হয়। আর যদি ঋণাত্মক চার্জ রাখি, ঋণাত্মক চার্জে বলরেখাগুলো প্রবেশ করে। ঋণাত্মক চার্জ রাখলে একক ধনাত্মক চার্জ এখানে এসে কি করবে? প্রবেশ করবে। তাহলে ঋণাত্মক চার্জের জন্য তড়িৎ বলরেখাগুলো এসে ভিতরে প্রবেশ করে, ধনাত্মক চার্জের জন্য ধনাত্মক চার্জ থেকে বাইরে বের হয়ে যায়। তাহলে তড়িৎ বলরেখা যেটা, আমরা ধনাত্মক চার্জের জন্য তড়িৎ বলরেখা হচ্ছে বহির্মুখী বাইরের দিকে, ঋণাত্মক চার্জের জন্য তড়িৎ বলরেখা অন্তর্মুখী বা ভিতরের দিকে। এইবার আমরা এখানে তড়িৎ বলরেখার চিত্র, মানে কিছু ইন জেনারেল সিনারিওতে আমরা তড়িৎ বলরেখাগুলো দেখে রাখবো প্রয়োজনের জন্য। ধরুন আমরা দুটো সমধর্মী চার্জ পাশাপাশি রাখলাম। তাহলে সমধর্মী দুটো চার্জ যদি পাশাপাশি রাখি, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, পজিটিভ চার্জ থেকে বলরেখা বের হয়। সো পজিটিভ চার্জ থেকে বলরেখা বের হবে। এখন ভিতরে যে বলরেখাগুলো বের হবে এগুলা একটা আরেকটাকে বিকর্ষণ করবে, ভিতরের বলরেখা একটা আরেকটাকে বিকর্ষণ করবে। সো গল্পটা এরকম হয়ে যাবে। তাহলে দেখেন এখানে ভিতরে আমাদের যে প্রাবল্য সেটা শূন্য হবে, কারণ ভিতরে কোনো জায়গায় তড়িৎ বলরেখা অনুপস্থিত। ওকে, এখন যদি একটা ধনাত্মক একটা ঋণাত্মক চার্জ হয়, একটা ধনাত্মক একটা ঋণাত্মক চার্জ, তাহলে ধনাত্মক চার্জ থেকে যে বলরেখা তৈরি হবে, ধনাত্মক চার্জ থেকে বলরেখা বের হয়। এই যে দেখেন, তাহলে ভিতরে তড়িৎ বলরেখার সংখ্যা অনেক বেড়ে যাবে। ধনাত্মক চার্জ থেকে কিছু বলরেখা ঋণাত্মক চার্জে যাবে, আবার আরো কিছু বলরেখা ধনাত্মক চার্জ থেকে বাইরের দিকে চলে যাবে। একইভাবে চারপাশ থেকে ঋণাত্মক চার্জে এসে বলরেখা প্রবেশ করবে। তাহলে একটা জিনিস এইখানে বলরেখার চিত্র থেকে আমরা এটা বলতে পারি, যদি দুইটা চার্জ বিপরীতধর্মী হয়, ভিতরে কোথাও প্রাবল্য শূন্য হওয়া সম্ভব না, কারণ দেখেন ভিতরে বলরেখার সংখ্যা বেড়ে যাচ্ছে, বাইরে প্রাবল্য শূন্য হওয়া সম্ভব। তাহলে বিপরীতধর্মী দুটো চার্জের জন্য তাদের সংযোগ রেখার ভিতরে কোথাও কি শূন্য হতে পারে না? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হতে পারে না। ওকে, সো এরকম আরও অসংখ্য তড়িৎ বলরেখার চিত্র আসলে আঁকা যায়। সে ফর এক্সাম্পল আমরা যদি এরকম করি, তিনটা চার্জ রাখি, আমরা এখানে একটা চার্জ রাখলাম প্লাস, এখানে একটা চার্জ রাখলাম মাইনাস, এখানে একটা চার্জ রাখলাম মাইনাস, ওই যে শুরুতে যে ম্যাথটা করেছিলাম। তাহলে দেখেন গল্পটা যেটা হবে, এই যে প্লাস থেকে মাইনাসের দিকে বলরেখা যাবে, প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, প্লাস থেকে তো চারপাশেও ছড়িয়ে পড়বে, তাহলে এগুলো হচ্ছে আমাদের এই দিকে বলরেখা। এখন এই দুটো মাইনাসের মধ্যে এই পাশের মাইনাসে চারপাশ থেকে এসে বলরেখা প্রবেশ করবে। ঋণাত্মক চার্জে বলরেখা এসে প্রবেশ করে।
তাহলে এখান থেকেও চারপাশ থেকে বলরেখা এসে এই ঋণাত্মক চার্জে প্রবেশ করবে। কিন্তু দেখেন ভিতরে কোনো কিন্তু বলরেখা থাকবে না, কেন? কারণ এটাও ঋণাত্মক চার্জ, এটাও ঋণাত্মক চার্জ, তাহলে যে বলরেখাগুলো আছে ভিতরে কোথাও প্রাবল্য শূন্য হয়ে যাবে এবং এখানে বলরেখার ঘনত্বটা কমে যাবে। এই হচ্ছে আমাদের তড়িৎ বলরেখার চিত্রগুলো যেভাবে আঁকতে হয়। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র কাকে বলে। সুষম তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের সর্বত্র প্রাবল্য সুষম থাকে তাকে সুষম তড়িৎ ক্ষেত্র বলে। সো একটা এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি সেটা হচ্ছে, ধরুন দুটো পাত, এইদিকে একটা ধনাত্মকভাবে চার্জিত পাত, এখানে একটা ঋণাত্মকভাবে চার্জিত পাত আছে, উপরে হচ্ছে ধনাত্মক চার্জগুলি আছে প্লাস, নিচে হচ্ছে মাইনাস। তাহলে বলরেখাগুলো ধনাত্মক চার্জ থেকে বের হয়ে ঋণাত্মক চার্জের দিকে আসবে। তাহলে এইখানে ভিতরে প্রত্যেকটা বিন্দুতেই প্রাবল্য ই ধ্রুব থাকে, তাহলে এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র। এখন আমরা যেহেতু রিভিশন করতেছি, ডেরাইভেশনটায় যাচ্ছি না, আমরা কিন্তু পড়ে আসছি ভি ইকুয়ালস টু ই ইন্টু ডি। তাহলে আমাদের এখানে দুইটা পাতের মধ্যবর্তী যে দূরত্ব এটা হচ্ছে ডি এবং পাতদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ভি। তাহলে ভি সমান ইডি বা ই সমান ভি বাই ডি, এটা হচ্ছে আমাদের সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এইবার এই যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটা ধনাত্মক চার্জ রাখা হয়, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা ধনাত্মক চার্জ রাখলে প্লাস কিউ, সে বল লাভ করবে নিচের দিকে, তাহলে এফ ইকুয়ালস টু কিউ ই। আর যদি এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা একটা ঋণাত্মক চার্জ রাখি মাইনাস কিউ, তাহলে সে বল লাভ করবে কোন দিকে? উপরের দিকে, নেগেটিভ চার্জ উপরের পজিটিভ চার্জের দিকে বল লাভ করবে। তাহলে এখানেও কিন্তু এফ ইকুয়ালস টু কিউ ই। সুতরাং মাথায় রাখতে হবে ধনাত্মক চার্জ তড়িৎ বলরেখার দিকে এবং ঋণাত্মক চার্জ তড়িৎ বলরেখার বিপরীত দিকে কি করে? ভ্রমণ করে। ধনাত্মক চার্জ তড়িৎ বলরেখার দিকে এবং ঋণাত্মক চার্জ তড়িৎ বলরেখার বিপরীত দিকে তড়িৎ বল অনুভব করে। তাহলে এই হচ্ছে আমাদের সুষম তড়িৎ ক্ষেত্রের যে আইডিয়া, এবং সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা ধনাত্মক চার্জ রাখলে কি হবে, একটা ঋণাত্মক চার্জ রাখলে কি হবে, সেই জিনিসটা আমরা জেনে গেলাম। ওকে, এখন সুষম তড়িৎ ক্ষেত্রে আমরা যদি সুতা দিয়ে কোনো চার্জকে ঝুলিয়ে দেই, সেই ঝুলানো চার্জ এবং সুতার টান বল কীরকম হবে সেটা আমরা একটু দেখব। চলেন, তাহলে আমরা এখন একটা সুষম তড়িৎ ক্ষেত্রে সুতা দিয়ে ঝুলানো চার্জ, এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র, এখানে একটা চার্জ ঝুলিয়ে দিলাম। তাহলে ঝুলানো চার্জটা পজিটিভ হতে পারে, ঝুলানো চার্জটা নেগেটিভ হতে পারে, এই ঝুলানো চার্জটা নেগেটিভ হতে পারে। এখন যদি আমরা এখানে যে কাজটা আছে সেটা হচ্ছে, উপরে যদি ধনাত্মক চার্জ রাখি, নিচে ঋণাত্মক চার্জ রাখি, তাহলে তড়িৎ বলরেখা উপর থেকে নিচের দিকে আসতেছে এখানে, তাহলে ওজন mg নিচের দিকে কাজ করবে, তড়িৎ বল কিউই নিচের দিকে কাজ করবে, সুতার টান টি উপরের দিকে কাজ করবে। তাহলে টি ইকুয়ালস টু mg প্লাস কিউই হবে। এটা হচ্ছে যদি সুতা দিয়ে একটা ধনাত্মক চার্জকে আপনি ঝুলিয়ে দেন কোনো একটা সুষম তড়িৎ ক্ষেত্র, এমন সুষম তড়িৎ ক্ষেত্র উপরে আছে আপনাদের ধনাত্মক চার্জ আর নিচে আছে কি চার্জ? ঋণাত্মক চার্জ। এখন একইভাবে যদি এইখানে উপরে ধনাত্মক চার্জ এবং নিচে ঋণাত্মক চার্জ থাকে,
এখানে আমার ওজন mg আছে। এইবার এখানে তড়িৎ বল কোন দিকে কাজ করবে? নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ তড়িৎ বল রেখার বিপরীত দিকে বল অনুভব করে। তাহলে তড়িৎ বল রেখার বিপরীত দিকে বল অনুভব করে, কিউই উপরের দিকে, সুতার টান টি উপরের দিকে। তাহলে টি প্লাস কিউই সমান এমজি। সো টি প্লাস কিউই সমান এমজি, বা টি সমান এমজি মাইনাস কিউই। সুতরাং তাহলে কোনো একটা সুষম তড়িৎ ক্ষেত্রে যদি সুতা দিয়ে একটা বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয়, ওই সুতার টান বল হবে এমজি প্লাস কিউই অথবা এমজি মাইনাস কিউই। ওকে, এইবার এই কনসেপ্টটুকু দরকার ছিল সুষম তড়িৎ ক্ষেত্রে ভাসমান চার্জ কিভাবে ভেসে থাকবে এটা বোঝার জন্য। সো ধরুন আমি একটা সুষম তড়িৎ ক্ষেত্র তৈরি করলাম, সেখানে আমি একটা চার্জকে ভাসিয়ে রাখতে চাই। তাহলে একটা সুষম তড়িৎ ক্ষেত্র তৈরি করি, উপরে পজিটিভ চার্জ, নিচে নেগেটিভ চার্জ, উপরে পজিটিভ চার্জ, নিচে নেগেটিভ চার্জ। তাহলে বল রেখাগুলো উপর থেকে নিচের দিকে আসবে। এখন এইখানে আমরা একটা শূন্যে ভাসমান চার্জ রাখতে চাই। তাহলে শূন্যে যদি একটা ভাসমান চার্জ এখানে রাখি, ওর ওজন এমজি নিচের দিকে কাজ করবে, অবশ্যই তড়িৎ বল এফ উপরের দিকে কাজ করতে হবে। তাহলে এমজি সমান এফ, কিন্তু এফ সমান কিউই, আবার ই সমান ভি বাই ডি। যদি এই দুই পাশের পাতের মধ্যবর্তী দূরত্ব ডি হয়, এখানে বিভব পার্থক্য ভি হয়, ই সমান ভি বাই ডি বা ভি সমান ইডি। এখন এখানে আমাদের বুঝতে হবে এটা কি তাহলে ধনাত্মকভাবে চার্জিত বস্তু হবে নাকি ঋণাত্মকভাবে চার্জিত বস্তু হবে। দেখেন তড়িৎ বল উপরের দিকে লাভ করতেছে, বলরেখার বিপরীত দিকে কে বল লাভ করে? ঋণাত্মক চার্জ, মাইনাস কিউ। বলরেখা যেদিকে সেদিকে বল লাভ করে ধনাত্মক চার্জ, আর বলরেখার বিপরীত দিকে বল লাভ করে কে? ঋণাত্মক চার্জ। তাহলে আমরা একইভাবে যদি এইখানে উপরে আমরা পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ উপরে নিচে কোথায় রাখবো পরের আলোচনা। এখন আমি একটা ধনাত্মক চার্জকে শূন্যে ভাসমান রাখতে চাই, এটা হচ্ছে প্লাস কিউ। তাহলে আমাদের তার ওজন এমজি নিচের দিকে কাজ করবে, আর তড়িৎ বল এফ সমান কিউই কাজ করবে উপরের দিকে। এখন তাহলে তড়িৎ বল ধনাত্মক চার্জ কোন দিকে তড়িৎ বল পায়? বলরেখার দিকে। তার মানে বলরেখাগুলো নিচ থেকে উপরে যেতে হবে। তাহলে বলরেখাগুলি যদি নিচ থেকে উপরে যেতে হয়, নিচে আমাদের রাখতে হবে ধনাত্মক চার্জ, উপরে রাখতে হবে কি চার্জ? ঋণাত্মক চার্জ। তাহলে তড়িৎ বলরেখাগুলো নিচ থেকে উপরে গেলে নিচে ধনাত্মক চার্জ রাখবো, উপরে আমরা নিয়ে আসবো কি চার্জ? ঋণাত্মক চার্জ। এই হচ্ছে আমাদের সুষম তড়িৎ ক্ষেত্রে ভাসমান চার্জ। তাহলে কনসেপ্টটা কি? এমজি সমান এফ, বা ওজনটা তড়িৎ বল দ্বারা ব্যালেন্স হবে, এফ সমান কিউই, আবার ই সমান কি হয়? ভি বাই ডি। ওকে, আমরা এখন যে কনসেপ্টটার আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ বিভব, এবং এখান থেকেই সবচেয়ে বেশি মোটামুটি আমাদের প্রশ্নের আসে তড়িৎ বিভব অ্যাকচুয়ালি কি, বা তড়িৎ বিভব কিভাবে নির্ণয় করা যায়। বিভবটা হচ্ছে অসীম থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, ওই কাজটাকে আমরা ওই বিন্দুর জন্য কি বলি? তড়িৎ বিভব বলি। তাহলে ধরুন এখানে একটা চার্জ আছে প্লাস কিউ, আমরা অসীম থেকে একক ধনাত্মক চার্জকে এই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে নিয়ে আসলাম। কোথা থেকে আনলাম? অসীম থেকে আনলাম। কোথায় আনলাম? এখানে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে আর দূরত্বে আনলাম। এখানে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে আর দূরত্বে নিয়ে আসলাম। তাহলে এই পি বিন্দুতে যে বিভব ভিপি সমান 1/4πε0 কিউ বাই আর। তাহলে পি বিন্দুর বিভব ভিপি সমান 1/4πε0 কিউ বাই আর। এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, ধনাত্মক চার্জের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের বিভব হচ্ছে ধনাত্মক। সো লিখে রাখি, ধনাত্মক চার্জের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের
যে কোনো বিন্দুর বিভব ধনাত্মক, ভাইস ভার্সা ঋণাত্মক চার্জের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে বিভব কি হয়? ঋণাত্মক। তাহলে একই জিনিস এখানে লিখে রাখি, ঋণাত্মক চার্জের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুর বিভব ঋণাত্মক। বিভবটা যেহেতু স্কেলার রাশি, সেহেতু আমরা যখন অনেকগুলো বিন্দুর জন্য বিভব নির্ণয় করতে যাব, অনেকগুলি চার্জের জন্য বিন্দুর বিভব নির্ণয় করতে যাব, সরাসরি যোগ করে দিতে পারবো। আমরা যখন বল নিয়ে কাজ করছিলাম, প্রাবল্য নিয়ে কাজ করছিলাম, সরাসরি যোগ করা যাচ্ছিল না। কেন? কারণ বল, প্রাবল্য এগুলো হচ্ছে ভেক্টর রাশি। কিন্তু বিভব যেহেতু স্কেলার রাশি, সেহেতু আমরা সরাসরি যদি কতগুলি চার্জের জন্য কোনো বিন্দুতে বিভব নির্ণয় করতে বলা হয়, সেটা সরাসরি কি করতে পারবো? আমরা যোগ করে দিতে পারবো। ওকে, খুবই ভালো কথা। এখন কোশ্চেনটা হচ্ছে বিভব পার্থক্য এবং কৃত কাজ। সো বিভব থেকে আমাদের বিভব পার্থক্য আসে। ধরুন আমি কোথাও একটা চার্জ রেখেছি, প্লাস কিউ মানের একটা চার্জ রেখেছি। এখান থেকে একটা বিন্দু আছে, এখানে এ বিন্দুটা আছে আর এ দূরত্বে, আর একটা বিন্দু আছে এখানে বি বিন্দুতে আর বি এই দূরত্বে। এখন এ বিন্দু থেকে বি বিন্দুতে আমি যদি একটা কিউ মানের চার্জ নিয়ে আসতে চাই, এ থেকে বিতে, এ থেকে বিতে একটা প্লাস কিউ মানের চার্জ আনতে চাই, অথবা মাইনাস কিউ হতে পারে। সো কিউ এর প্রকৃতি নিয়ে কথা না বলি, আমরা এ থেকে বিতে একটা চার্জ কিউকে নিয়ে আসতে চাই। তাহলে বিভব পার্থক্য এ হতে বিতে একক ধনাত্মক চার্জ আনতে কৃত কাজ বা বিভব পার্থক্য ভিবি মাইনাস ভিএ। দেখেন আপনি কোথা থেকে নিতেছেন? এ থেকে। কোথায় নিচ্ছেন? বিতে। তাহলে এ থেকে বিতে আমরা একক ধনাত্মক চার্জ আনতে কৃত কাজ বা বিভব পার্থক্য ভিবি মাইনাস ভিএ। তাহলে এ হতে বিতে কিউ চার্জ সরাতে কৃত কাজ। এ থেকে বিতে কিউ পরিমাণ চার্জ সরাবো, তাহলে কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস টু চার্জ কিউ ইন্টু বিভব পার্থক্য ভিবি মাইনাস ভিএ, ভিবি মাইনাস ভিএ। তাহলে যদি আমরা যে চার্জটা সরাবো সেই চার্জটার সাথে বিভব পার্থক্য গুণ করে দেই, তাহলে কৃত কাজ পাবো। এখন ভিবিটা কত? ভিবিটা হচ্ছে 1/4πε0 বি বিন্দুতে। আমরা ওই প্লাস কিউ চার্জের জন্য বি বিন্দুর বিভব পাবো কিউ ডিভাইডেড বাই আর বি মাইনাস 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর এ। খেয়াল করেন, আমি অ্যাকচুয়ালি বি বিন্দুর বিভব জানতে চাই। তাহলে বি বিন্দুতে কিউ চার্জের জন্য এখানে বিভব কত? 1/4πε0 বড় কিউ ডিভাইডেড বাই দূরত্ব আর বি। এ বিন্দুতে আমাদের যে বিভব কিউ চার্জের জন্য 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর এ। তাহলে বিভব পার্থক্যকে যদি আমরা চার্জ দিয়ে গুণ করি, যে চার্জটা অ্যাকচুয়ালি সরাচ্ছি বিন্দু দ্বয়ের মাঝে, ওই চার্জটাকে দিয়ে যদি বিভব পার্থক্যকে গুণ করি, আমরা কি পেয়ে যাব? কৃত কাজ পেয়ে যাব। তাহলে এই ছিল হচ্ছে আমাদের কৃত কাজের সাথে বিভব পার্থক্যের কি সম্পর্ক। এখন তাহলে 1/4πε0 যদি কমন নেই, 1/4πε0 বড় কিউ ইন্টু ছোট কিউ
বড় কিউ ইন্টু ছোট কিউ 1/RB মাইনাস 1/RA। এটা হচ্ছে তাহলে চূড়ান্ত সূত্র। আমরা যদি কোনো একটা চার্জিত বস্তুর জন্য ওর তড়িৎ ক্ষেত্রের ভিতরে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে আরেকটা চার্জকে কি করতে চাই, সরাতে চাই। ওকে, আমরা তাহলে এখন যে ম্যাথটা করব এটা হচ্ছে, দেখেন চিত্রে দুটি ফাঁপা গোলকের পৃষ্ঠে চার্জ প্রদান করা হয়েছে। দুটো ফাঁপা গোলক, একটা হচ্ছে আমাদের 15 সেন্টিমিটার ব্যাসার্ধের, আরেকটা হচ্ছে 25 সেন্টিমিটার ব্যাসার্ধের। একজনকে চার্জ দেওয়া হয়েছে -2.25 ন্যানোকুলম্ব, আরেকজনকে চার্জ দেওয়া হয়েছে -6 ন্যানোকুলম্ব। গোলকদ্বয়ের একটি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হলে গোলকদ্বয়ের চূড়ান্ত চার্জের পরিমাণের তুলনামূলক বিশ্লেষণ করো। এই দুইটা গোলককে একটা পরিবাহী তার দ্বারা সংযুক্ত যদি করা হয়, তাহলে শুরুতে আমরা জানি চার্জ আছে Q1 সমান -2.25 ন্যানোকুলম্ব, Q1 সমান -2.25 ন্যানোকুলম্ব, আর Q2 সমান হচ্ছে -6 ন্যানোকুলম্ব। এখন একটা জিনিস আমরা বুঝি, মনে করি R1 ব্যাসার্ধের গোলকের চূড়ান্ত চার্জ Q1 প্রাইম এবং R2 ব্যাসার্ধের গোলকের চূড়ান্ত চার্জ Q2 প্রাইম। এটা আমরা ধরে নিলাম যে চূড়ান্ত অবস্থায় দুইজনের চার্জ কিন্তু আর সমান থাকবে না। কেন সেটা একটু বোঝার চেষ্টা করি। দুইজনকে আমরা যদি সংযুক্ত করি, দুইজনের ব্যাসার্ধ কিন্তু সেম না। যেহেতু দুইজনের ব্যাসার্ধ সেম না, শুরুতে দুইজনের যে বিভব V1, পৃষ্ঠের বিভব V1 ইকুয়ালস টু 1/4πε0 Q1 ডিভাইডেড বাই R1, 9 × 10⁹। Q1টা হচ্ছে -2.25 ন্যানোকুলম্ব, 10⁻⁹। এই R1টা ব্যাসার্ধটা হচ্ছে 15 সেন্টিমিটার, 0.15। তাহলে V1টা আমাদের এখানে কত ভোল্ট আসলো সেটা আমরা একটু দেখে ফেলি। V1টা আসবে হচ্ছে আমাদের 9 × 2.25 ডিভাইডেড বাই 0.15, 135 ভোল্ট, -135 ভোল্ট। এটা হচ্ছে V1। একইভাবে V2 1/4πε0 Q2/R2, তাহলে এটা হবে 9 × 10⁹ Q2 -6 ন্যানোকুলম্ব, R2 0.25, তাহলে 9 × 6 ডিভাইডেড বাই 0.25, 216 ভোল্ট। খেয়াল করেন দুইজনের ভোল্টেজ সেম না, দুইজনের ভোল্টেজ আলাদা। তাহলে যতক্ষণ পর্যন্ত দুইজনের ভোল্টেজ সেম না হবে, এদেরকে তার দ্বারা সংযুক্ত করলে কি হবে, চার্জের আদান প্রদান হবে। তাহলে V1 নট ইকুয়ালস টু V2, চার্জের প্রবাহ হবে। কতক্ষণ হবে, যখন V1 আর V2-র মানটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে এই দুটোকে যদি আমি একটা তার দ্বারা সংযুক্ত করি, চূড়ান্ত পর্যায়ে যে দুইজনের বিভব কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত চার্জের প্রবাহ চলবে যতক্ষণ পর্যন্ত তাদের বিভব কি না হয়, সমান না হয়। তাহলে যতক্ষণ পর্যন্ত তাদের বিভব সমান না হয় ততক্ষণ পর্যন্ত কি হবে, চার্জের প্রবাহটা তাদের মধ্যে চলবে। এখন তাহলে আমাদের চূড়ান্ত অবস্থায় চার্জের প্রবাহ যে মুহূর্তে শেষ হবে, ওই মুহূর্তে উভয়ের কি সমান থাকবে, উভয়ের বিভব সমান থাকবে। বিভব পার্থক্য কত হবে, 0 হবে। কারণ বিভব পার্থক্য থাকলেই চার্জের প্রবাহ চলে, বিভব পার্থক্য না থাকলে চার্জের কোনো প্রবাহ চলা সম্ভব নয়। তাহলে আমাদের চূড়ান্ত বিভব যদি V হয়, V সমান Q1 প্রাইম ডিভাইডেড বাই, এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের তাহলে V, আমাদের এইখানে যে চূড়ান্ত পর্যায়ে আমাদের যে বিভবটা আছে, সেই চূড়ান্ত পর্যায়ে বিভবটা অ্যাকচুয়ালি দুইজনের জন্যই কি হবে, সমান হবে। তাহলে একটা গোলকের জন্য যে বিভবটা, গোলকের জন্য বিভব যেটা হয় V
ইকুয়ালস টু 1/4πε0 এখন হবে Q1 প্রাইম বাই R1 এবং এটাই হবে 1/4πε0 Q2 প্রাইম বাই R2। একটু পিছনে যাই, দেখেন কি বলেছি, দুইজনের শুরুতে চার্জ অসমান ছিল। এখন যেহেতু দুইজনের বিভবও অসমান, বিভব কি সমান ছিল? বিভব দুইজনের অসমান, তার মানে বিভব পার্থক্য আছে। বিভব পার্থক্য থাকা মানে চার্জের প্রবাহ চলা। কতক্ষণ চার্জের প্রবাহ চলবে? যতক্ষণ পর্যন্ত দুইজনের বিভব কি হয়ে যায়? সমান হয়ে যায়। এই দেখেন বিভব শেষ, সমান হয়ে গেছে। তাহলে এখন এই Q1 প্রাইম Q2 প্রাইমটা আমরা বের করব। তাহলে এখন দেখি Q1 প্রাইম বাই R1 ইকুয়ালস টু Q2 প্রাইম বাই R2 বা Q1 প্রাইম ডিভাইডেড বাই R1টা হচ্ছে আমাদের 15 সেন্টিমিটার 0.15 মিটার এবং Q2 প্রাইম ডিভাইডেড বাই R2 হচ্ছে 25 সেন্টিমিটার মানে 0.25 মিটার। তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি Q1 প্রাইম 0.25 Q1 প্রাইম ইকুয়ালস টু 0.15 Q2 প্রাইম। তাহলে এখান থেকে যেটা বলা যায় সেটা হচ্ছে 25 Q1 প্রাইম, তার মানে 5 Q1 প্রাইম ইকুয়ালস টু 3 Q2 প্রাইম। এখন চার্জের তো সৃষ্টি বা ধ্বংস হয় না, তাহলে শুরুতে যে চার্জ ছিল Q1 প্লাস Q2, শেষে যে টোটাল চার্জ আছে Q1 প্রাইম প্লাস Q2 প্রাইমের সমান হবে। তাহলে Q1 অ্যাকচুয়ালি কত? -2.25 ন্যানোকুলম্ব প্লাস Q2 হচ্ছে 6 ন্যানোকুলম্ব। আমরা একক লিখতেছি না, এগুলো ন্যানোকুলম্বে। Q1 প্রাইম প্লাস, তাহলে Q2 প্রাইম সমান 5/3 Q1 প্রাইম, 5/3 Q1 প্রাইম। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো বা -8.25 ন্যানোকুলম্ব ইকুয়ালস টু 1 + 5/3, 1 + 5/3 2.667 Q1 প্রাইম। তাহলে Q1 প্রাইম যে চার্জটা হবে সেটা হচ্ছে 8.25 ডিভাইডেড বাই 2.667 -3.09 কুলম্ব, ন্যানোকুলম্ব। তাহলে আমাদের চূড়ান্ত প্রক্রিয়ায় যে এই যে ছোট গোলকটা আছে, ছোট গোলকে চার্জ থাকবে -3.09 ন্যানোকুলম্ব। তাহলে বড় গোলকের চার্জ কত? Q2 প্রাইম কত? Q2 প্রাইম দেখেন দুটা মিলে মোট চার্জ আছে 8.25, তার মধ্যে 3.09 একটাই চলে গেছে। তাহলে 8.25 থেকে 3.09 বিয়োগ করি, 8.25 মাইনাস 3.09, এইটা নেগেটিভ ন্যানোকুলম্ব। তাহলে -5.16 ন্যানোকুলম্ব। তাহলে চূড়ান্ত অবস্থায় আমাদের অ্যাকচুয়ালি দুইটা ধারক, দুইটা যে গোলক আছে এই গোলক দুইটাই ধারক বলতেছি, ধারক আমরা পরবর্তী লেকচারের আলোচনা। সো এখানে আমরা গোলক হিসেবে বিবেচনা করব। তাহলে আমাদের যদি একটা তার দ্বারা সংযুক্ত করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়, এই যে ছোট গোলকে আপনার চার্জ থাকবে -3.09 ন্যানোকুলম্ব, বড় গোলকে চার্জ থাকবে -5.16 ন্যানোকুলম্ব। ওকে, এখন আসি আমাদের এইখানে দেখেন যেটা পড়তেছি সেটা হচ্ছে তড়িৎ বিভব, সুষমভাবে চার্জিত গোলকের জন্য প্রাবল্য এবং বিভব। তাহলে একটা যদি গোলক সুষমভাবে চার্জিত হয়, গোলকটা সুষমভাবে চার্জিত, তার মানে যে চার্জটা আছে ধরি এটা +Q পরিমাণ চার্জ আছে, এই +Q চার্জটা একদম পৃষ্ঠের উপরে সুষমভাবে বণ্টিত হবে, পৃষ্ঠের উপরে সুষমভাবে বণ্টিত হবে। ধরে নেই এই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে a, গোলকটার ব্যাসার্ধ কত? a, আর কেন্দ্র থেকে দূরত্বটাকে ধরে নেই r, কেন্দ্র হতে দূরত্ব r। তাহলে r যদি <a হয়, এটার ভিতরে প্রাবল্য শূন্য হয়। দেখেন
যদি চার্জ সুষমভাবে বিন্যস্ত হয়, কোনো একটা সুষমভাবে চার্জিত গোলকের ভিতরে আমরা কোনো বলরেখা পাবো না, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সমান কত হবে? 0 হবে। এখন যদি আর ইকুয়ালস টু এ হয়, ই সমান 1/4πε0 কিউ ডিভাইডেড বাই এ স্কোয়ার, আর আর গ্রেটার দ্যান এ হলে ই সমান 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের তাহলে সুষমভাবে চার্জিত গোলকের জন্য প্রাবল্য। বিভবে যদি যাই আর লেস দ্যান ইকুয়ালস টু এ হলে বিভব ভি সমান 1/4πε0 কিউ বাই এ। দেখেন আমরা অ্যাকচুয়ালি আর লেস দ্যান ইকুয়ালস টু এ যখন বলতেছি, তার মানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে আমরা গোলকের বাইরে যাই নাই, গোলকের ভিতরে আছি। তাহলে আর লেস দ্যান ইকুয়ালস টু এ মানে হচ্ছে কোথায়? গোলকের ভিতরে বা গোলকের পৃষ্ঠে। বিভবটা কি থাকে? সব জায়গায় সমান থাকে, এই জন্য এটা সমবিভব তল। আর যদি আর গ্রেটার দ্যান এ হয়, আর গ্রেটার দ্যান এ হলে সেক্ষেত্রে বিভব ভি হয়ে যাবে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর। এই হচ্ছে গিয়ে আমাদের সুষমভাবে চার্জিত গোলকের জন্য কোনো একটা জায়গায় প্রাবল্য এবং বিভবের ইকুয়েশনগুলি। এখন আমরা একটু একটা জিনিস শিখে রাখবো যে বিভব জানা থাকলে আমরা প্রাবল্য যেতে পারি, প্রাবল্য জানা থাকলে আমরা বিভবে যেতে পারি। এটাকে আমরা পারস্পরিক রূপান্তর বা ক্যালকুলাস পদ্ধতিতে কিভাবে হয় সেটা একটু দেখে রাখি, জাস্ট দেখে রাখবো। ধরেন এখানে একটা প্লাস চার্জ আছে কিউ মানের, এখান থেকে আর দূরত্বে এখানে আপনার অন্য একটা একক ধনাত্মক চার্জ, এটাকে +1 কুলম্ব চার্জকে আমরা ভিতরের দিকে আনতে চাই। ই মানের প্রাবল্য এখানে কাজ করবে। এখন প্রাবল্যের ডিরেকশন কিন্তু ভুল লিখেছি আমরা, তাই না? প্রাবল্য এখানে কাজ করার কথা কোন দিকে? প্রাবল্য কাজ করার কথা বাইরের দিকে। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই কাজ করবে কোন দিকে? বাইরের দিকে। কিন্তু আপনি এই যে +1 কুলম্বকে ঢুকাতে চাচ্ছেন ভিতরের দিকে ডিআর, তাহলে ক্ষুদ্র যে কাজটা হবে, ক্ষুদ্র বিভব পার্থক্য ডিভি সমান ই ডট ডিআর, তার মানে ই ডিআর কজ 180 ডিগ্রি। কজ 180 ডিগ্রিতে মান -1, তাহলে মাইনাস ইডিআর, এটা হচ্ছে ডিভি। ডিভি সমান কত হচ্ছে? মাইনাস ইডিআর। তাহলে এখান থেকে আমরা শিখে রাখবো বিভব ভি সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ ইডিআর, আর প্রাবল্য ই সমান মাইনাস ডিভি বাই ডিআর। তাহলে যদি দূরত্বের সাপেক্ষে বিভবকে ব্যবকলন করি, তাহলে আমরা অ্যাকচুয়ালি যেটা পাবো সেটা হচ্ছে প্রাবল্য। সো যদি আমরা দূরত্বের সাপেক্ষে বিভবকে ব্যবকলন করে নেগেটিভ ভ্যালুটা নেই, তাহলে আমরা কি পেয়ে যাব? এখানে প্রাবল্য পেয়ে যাব। সেটাকে মার্ক করি ই, এটাকে মার্ক করি ভি। এই হচ্ছে তাহলে আমাদের বিভব প্রাবল্যের পারস্পরিক রূপান্তর ম্যাথমেটিক্যালি। তো আমাদের লেকচার 1 যেটা ছিল সেই লেকচারটা ছিল এই পর্যন্তই। আমরা এই লেকচার 1-এ অ্যাকচুয়ালি তড়িৎ বল সম্পর্কে জানছি, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সম্পর্কে জানছি এবং প্রাবল্যের পরে বিভব রিলেটেড জিনিসপত্রগুলো দেখছি। বাকি যে জিনিসগুলো আছে তড়িৎ দ্বিমেরু, তারপর হচ্ছে আপনার ধারক এবং গাউসের সূত্র, এগুলোর আলোচনা হবে ইনশাল্লাহ লেকচার 2-তে। তাহলে লেকচার 1 এই পর্যন্তই। সব ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।